জাপানি মেয়েরা ভালো ড্রেস করে মানে ভালো মেকআপ টেকআপ করে তাদের বয়ফ্রেন্ডদের একটা ছবি পাঠাবে যে এটা ঠিক হয়েছে কিনা। এই থেকে কিন্তু আমাদের সেলফোন ক্যামেরাটা। আমেরিকা বলে যে সবকিছুই পারপাস ধরে হবে। ট্রাই থিংস। স্টার্ট আপকে যখন যারা ফান্ড করে ইনভেস্টার্স, এরা বলে আমি 10টা জিনিসকে ফান্ড করবো, একটা যদি লেগে যায় আই এম হ্যাপি। আমি দেখলাম কলকাতায় না দিল্লি যারা হিস্ট্রিতে মাস্টার্স করেছেন তারাও এটার কথা জানেন না, এবং সেই জন্য এটাকে হিন্দিতেও করা যাতে করে এটা ইন্ডিয়া ওয়াইড একটা মানে চিটাগং মুভমেন্ট জানে না। আমার মনে হয় আমাদের সবার মধ্যে একটা গল্প শোনার এবং গল্প বলার একটা ব্যাপার রয়েছে। আমার সেটাই কিন্তু আমাকে মুভিতে নিয়ে গেছে। আমরা যদি মানুষের কথা ভুলে যাই তাহলে বাকি সমস্ত তো ভেরি মিনিংলেস। এবার গল্প নয়, ঢেউ উঠল কথা সাগরে। নোয়ার গল্প জাহাজের ভোঁ বেজেছে, ভোঁ বেজেছে। কথা হবে অন্তরঙ্গ, কথা হবে অকপট, ফিরে দেখা, সরাসরি ট্রিগারে আঙুল রাখা, জীবন এবং যৌবনের। জলের স্থলে জোয়ার আনু, নোয়ার গল্প জাহাজে এবার শুনুন না বলা কথা। নমস্কার, নোয়ার গল্প জাহাজের আড্ডার আসর অন্তরঙ্গ না বলা কথা আপনাদের স্বাগত। আমাদের নোয়ার গল্প জাহাজ ভেসে বেড়ায় কথার সাগরে, সাহিত্যের ভাণ্ডার নিয়ে। কিন্তু এই যে গল্প, সাহিত্যের বাইরেও একটা বিশাল জীবন আছে। এই মানুষের জীবনের গল্প প্রতি মুহূর্তে আমাদের মোটিভেট করে, অনুপ্রাণিত করে। আর সেই না বলা কথা মানুষের জীবনের, সেটা নিয়ে আমাদের অন্তরঙ্গ আলাপচারিতা। কি হয় জানেন তো, আমরা পাহাড়ের চূড়োটা দেখতে পাই, টাইগার হিলে গেলাম, কাঞ্চনজঙ্ঘা চকচক করছে, আমরা দেখতে ভালোবাসি। ভোরবেলা উঠে বেশ বরফের চূড় ঝিকমিক করছে, কিন্তু তার নিচে একটা বিপুল পাহাড় সেই চূড়োটাকে ধরে রেখেছে। সেটা আমরা ইগনোর করে যাই। সেই পাহাড়টা বিশাল, মানুষের জীবনও তাই। আমরা ওই চূড়োর ঝিকমিকিটা দেখি, তার নিচে যে একটা স্ট্রাগল আছে, তার ভালোবাসা আছে, ইমোশন আছে, তার একটা লড়াই আছে, অ্যাসপিরেশন আছে। সেইটা জানাটা খুব প্রয়োজন, যেটা প্রতি মুহূর্তে আমাদের মোটিভেট করতে পারে, আমাদের এগিয়ে যেতে সাহায্য করতে পারে। এবং সেই না জানা কথা নিয়ে আমাদের অন্তরঙ্গ আলাপচারিতা আজকে এমন একজন মানুষ, যিনি জাতীয় পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র নির্মাণে। প্লিজ ওয়েলকাম শ্রী বেদব্রত পাইন। থ্যাংক ইউ সো মাচ। আপনার একটা মিষ্টি নাম আছে, মিঠুদা। সো আমি মিঠুদাই বলি নাকি? আচ্ছা, আমেরিকায় গিয়ে এই বেদব্রত নামটা নিয়ে অসুবিধা হয়নি? ভীষণ অসুবিধা হয়। ইনফ্যাক্ট আমার লাস্ট নামটা তো পাইন, হ্যাঁ, সেটা আবার আমার বাবা স্পেল করেছেন পেইন, PAIN। আমার যেহেতু পিএইচডি আছে, আর সেই জ্ঞান সাহেব তো বলেছেন যে যাদের পিএইচডি আছে তারাই আসল ডক্টর, বাকিরা ফিজিশিয়ান। তো সেই জন্য আমার নাম হচ্ছে ডক্টর পেইন। আমি সবাইকে বলি that if with this name I have survived, then I must be good. You are. তো তো আমাকে এখন অনেকে অনেক কিছু ডাকে। যেমন আমার কিন্তু ছোটবেলায় বাবা মা মিঠু ডাকতেন, বাবা অ্যাকচুয়ালি নামটা দিয়ে রেখেছিলেন। আমার স্কুলে কিন্তু সবাই আমাকে বেদো বলে ডাকে, বেদব্রত থেকে বেদো মোস্টলি। আর আমেরিকায় বেশ কিছু লোকজন কিন্তু ওই বেদব্রারা বলে বা বেদব্রতা বলে, যারা কিন্তু বেদব্রতই বলে, দেবব্রত হয়ে যায় না। ওটা তো আকছাড় হয়, ওটা কারেক্ট করে দিতে হয়। সেটা অবশ্যই ইন্ডিয়ানদের সঙ্গে বেশি হয়, মানে আমেরিকাতে তো বেদব্রত দেবব্রত। সো ইয়া, নাম ইজ অলওয়েজ, নামে কি আসে যায়। হ্যাঁ, নামে অনেক কিছুই আসে যায়, এবং সেই কারণেই মিঠুদা, মানে মিঠু ইজ আ ভেরি কমন নেম। আচ্ছা, লেট আস কাম টু দিস। আপনার, আমরা জানি ভারতবর্ষে আমাদের সকলের কাছে ইউ আর ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর, ইউ হ্যাভ মেড ফিল্মস লাইক চিটাগং। কিন্তু আপনার এই যে মোটিভেশন ফিল্মে আসার, তার পিছনে তো অনেক লড়াই আছে, অনেক বছরের একটা ইন্সপিরেশন আছে। আপনি বিজ্ঞানী, সেটা বোধহয় আমি জানি না কতজন জানেন।
এই যে বিজ্ঞান চর্চা আপনার ছোটবেলা থেকে আপনি করেছেন, সেই বিপুল ভাণ্ডার এবং সেই বিজ্ঞানকে সিনেমায় ইমপ্লিমেন্ট করা, এই জার্নিটা আমরা একটু কেন শুনতে চাইব। অ্যাকচুয়ালি না, এটা বলতে গেলে হয়তো একদম খুব ছোটবেলায় চলে যেতে হয়। ছোটবেলা থেকেই তো আমরা তো ছোটবেলাটা জানতে চাই। আমরা এমন একটা সময় জন্মেছিলাম যেটা ভারতের ক্ষেত্রে তো বটেই, বেঙ্গল এবং কলকাতা আরো বিশেষ করে একটা ভীষণ তোলপাড় করার সময়, 1960s। এবং 1960s আমার মনে হয় পুরো সারা পৃথিবীতে একটা তোলপাড় করার সময়। মানে ওই সময়টাকে আমাদের, ওই সময়টা শেষেই কিন্তু অনেক কিছু সেকেন্ড change হয়ে যায়। রেনেসাঁ সেই সময় এবং সেটা সাকসেসফুল না হওয়ার জন্য আজকের পৃথিবীটা যেখানে দাঁড়িয়ে আছে তার জন্য সেটার কিন্তু একটা ব্যাপার আছে যে ওইটা যেটা এগিয়ে যেতে পারলো না, চিলিতেও এগিয়ে যেতে পারলো না, আমেরিকাও এগিয়ে যেতে পারলো না, ফ্রান্সেও না, ইন্ডিয়াতেও না, সেটার একটা রিয়াকশন আমরা লাস্ট 40 বছর 50 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি। সেটাতে হয়তো পরে আসবো। ওই 60-এর দশকে যখন আমাদের জন্ম, সেই সময় এখানে নকশাল আন্দোলন চলছে, খাদ্য আন্দোলন চলছে, সবার মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা ছিল। তার কারণটা হচ্ছে সবকিছু হচ্ছে, আমরা অনেক কিছু অ্যাসপিরেশনস আছে। আমার মনে হয় একটা ট্রানজিশন চলছিল স্বাধীনতার সংগ্রামের পরে, একটা তখনও সেটেল করার একটা জার্নি চলছিল। নিশ্চয়ই, ইনফ্যাক্ট স্বাধীনতার পরে যে সবাই যে ভেবেছিল যে স্বাধীনতা পেয়ে গেলে পরে অনেক কিছু হবে, সেই না পাওয়াটা, সেই 10-15 বছরের না পাওয়াটা কিন্তু 60-এর দশকের ক্ষোভের মধ্যে চলে এসেছিল। তো আমি যখন সেই সময় আমরা যখন বড় হয়েছি, তখন যেটা সবচেয়ে বড় জিনিস দেখেছি যে একটা চ্যালেঞ্জ করার প্রবণতা, বা চ্যালেঞ্জ করতে চাওয়া, কিছু মেনে না নেওয়া, এই যে রিবেলিয়াস একটা অ্যাটিটিউড, এটা কিন্তু শুধু নকশাল বলে হবে না, সবার মধ্যে ছিল। এবং সেই সঙ্গে সঙ্গে যেটা ছিল, যেটা আমার মনে হয় আজকে ভীষণভাবে আমরা হারিয়ে ফেলছি, সেটা ফিলসফিতে আমি যেতে পারি, এবং সেই ফিলসফিটা কিন্তু লেফট থেকে এসেছে। ক্যানট সার্ভাইভ উইদাউট ফিলসফি, ইভেন সায়েন্স। একদম নিঃসন্দেহে। ইনফ্যাক্ট এই সময় আমি ওই ফিলসফি অফ সায়েন্স নিয়ে এটা প্রচুর কাজ করছি। আই বিলিভ ইন ইট। তো সেই সময়টায় আমরা যখন বড় হয়েছি, এই সব কিছুকে জানা, মানে জানতে চাওয়ার আগ্রহ, এবং একদম খুব ছোটবেলা, আমি যখন বোধহয় বছর 6-7 বছর বয়স, আমার মামা আমাকে কিনে দিয়েছিলেন বিশ্বকোষ। আচ্ছা। And that remained with me for a very long time. তখনকার দিনে কিন্তু 6-7 বছর বয়সে বিশ্বকোষ ইজ বিগ থিং। লাইক আমরা বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়ার দিকে গেছি বোধহয় 10-12 বছরে। তারপরে আস্তে আস্তে ব্রিটানিকা এসে, এখন তো ব্রিটানিকা মানে সময় চলে গেছে, সবই তো অনলাইনে পাওয়া যায়। অনলাইনে পেয়ে গিয়ে খুব অসুবিধাই হয়েছে, কারণ একটা জানতে চাওয়া না, মানে বুঝতে পারা। আমার একজন খুব কাছের একজন মানুষ একটা কথা বলেছিলেন, understanding requires active participation, an act of finding out. Understanding requires active participation, yeah. an act of finding out. এরকম নয় যে হোয়াটসঅ্যাপে একটা কিছু চলে এলো, দেখলাম আর তারপরে বলে দিলাম আজ এইটাই। হ্যাঁ, কোথাও মনে হয় না যে এখন এইটা ভীষণ বেশি, যে আমি কিছু জানলাম না অথচ আমি জাহির করতে চাইলাম বলে। দেখুন, সেটা সাইকোলজিতে আমরা যেতে পারি। মানে এখন আসলে এভরিবডি ফিল সো মার্জিনালাইজ, সো স্মল। সবাই কিছুভাবে বলতে চায় যে না, আমিও আছি, আমারও কিছু বলার আছে। তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি সেটাকে এনেবল করেছে। সো লেটস নট টক অ্যাবাউট ইট, লেটস টক অ্যাবাউট হাউ, মানে ছোটবেলায় আমি যেভাবে এসেছি তখন থেকে, আমি একটা জিনিস, আমার কাকা, আমার দাদা, এরা সবাই আমাকে সায়েন্স বুঝিয়েছেন, সঙ্গে সঙ্গে রাজনীতি বুঝিয়েছেন। আমার একজন টিচার ছিলেন, আমার থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল না সেই সময়। তো আমার থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল সংস্কৃত, মানে সংস্কৃত। এখন থার্ড ল্যাঙ্গুয়েজের আমাদের স্কুলে ঠিকঠাক পড়ানো হচ্ছিল না বোধহয়, মানে আই ওয়াজ হ্যাভিং আ লট অফ ট্রাবল। তো আমার কাকার এক বন্ধু, মানে তিনিও প্রফেসর, তো তার কাছে গেলাম। তাই তিনি আমাকে এদিক ওদিক, তিনি প্রথমে আমাকে কুমার সম্ভব দিয়ে শুরু করলেন। বললেন যে তুমি ইউ শুড বি চ্যালেঞ্জড। That was too much of a challenge. Actually, that actually worked. Okay. করতে করতে কিছুদিনের মধ্যেই সংস্কৃত গেল গোল্লায়, পলিটিক্স নিয়ে কথাবার্তা শুরু হলো। উনিও নিজে রাজনৈতিক একজন ছিলেন। মানে কুমার সম্ভব থেকে হাউ
turned কিছুদিন into পরে উনিও বুঝলেন যে উনিও রাজনৈতিক একজন কর্মী, আমিও হ্যাঁ। রাজনীতির সম্বন্ধে জানতে ভালোবাসি। আমার জানার আগ্রহ ভীষণ ছিল সব। কিন্তু তখন তো আপনি খুব ছোট, ক্লাস মানে 7 ক্লাস ক্লাস 7 সেভেন বা ক্লাস 8 হবে, ওরকম ক্লাস 8 হয়তো হবে, এক্সাক্ট মনে করতে পারছি না। তো তখন আর ইউ অ্যাওয়্যার অফ দ্য পলিটিক্যাল সিনারিও? আমি একদম ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি। আমার কাকা নকশালের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, আমাদের বাড়িতে পুলিশ রেড হতো, এবং আবার মাঝে মাঝে আমি বুঝতে পারি না যে ওটা কি সত্যি স্মৃতি নাকি তারপরে কিছু কোনোভাবে রিইনফোর্সড হয়ে গিয়ে কিছু একটা আছে, বাট একটা হয়তো নাও হতে পারে, কিন্তু আমার ভীষণ ক্লিয়ার আমার মাথায় যে ছোটবেলায় আমরা ওই লেপ মুড়ি দিয়ে ঘুমাতাম। হ্যাঁ। তখন লেপ ছিল, মশারি ছিল, হ্যাঁ হ্যাঁ সেই মশারি ছাড়া লেপ মুড়ি দিয়ে ঘুমাতাম। তো আমি ওই পুলিশ এসে ওরকম লেপ মুড়ি দিয়ে দেখে ভেবেছে কাকা হয়তো লুকিয়ে আছে। ওকে। অ্যান্ড আমার মনে আছে আমি ঘুম ভেঙেছে একটা বন্দুক আমার দিকে তাক করা। সেইগুলো খুব ছোটবেলা থেকে কিন্তু এফেক্ট করেছে affect করেছে। ছোট ছোট। হ্যাঁ। আর আমরা রাস্তায়ও তো দেখেছি যে কিভাবে অনেক কিছু হয়েছে সেই হ্যাঁ সময়। হ্যাঁ হ্যাঁ তো সেই জন্য আমার মনে হয় যে রাজনৈতিক সচেতনতা খুব ছোটবেলা অ্যাকচুয়ালি থেকে। আমার বাবা মা হয়তো সেখান থেকে আমাকে একটু দূরে সরিয়ে রাখতে চেয়েছিলেন, কারণ সময়টা যাকে বলা হতো সময়টা তো ভালো নয়, সময়টা খারাপ। কিন্তু এনাকে পেয়ে গিয়ে লাহিড়ী স্যার বলতাম, আমার ভালো নাম আমি ভুলে গেছি। ওই গল্পটা কিন্তু সেই, ওনারা বাবা জমিদার ছিল, রেবেল করে সে সমস্ত প্রপার্টি ছেড়ে টেড়ে দিয়ে এসে, এবং সে যেখানে শেষ বয়সে ছিলেন, এটা খুবই একটা বাঙালিদের মধ্যে একটা সবসময় ওই রোম্যান্টিসিজম একটা কাজ করে, তাই না? রোম্যান্টিসিজম কি, আমার সবাই এটাকে রোম্যান্টিসিজম বলে কাটিয়ে দিতে চায়, আমার কিন্তু মনে হয় না। আমার মনে হয় যে বাংলায় যেটা ছিল অনেস্টি, ট্রুথ, অদ্ভুত একটা মানুষের মধ্যে কন্ট্রাডিকশন কাজ করে, দু ধরনের নিশ্চয়ই একদম কাজ করে। ইম্পোজ নিশ্চয়ই কাজ পার্টস। করে, নিঃসন্দেহে। কারণ ধরুন নকশাল আন্দোলনে হ্যাঁ এই যে এত এত ইউথকে মারা হয়েছে, তাকে কে মেরেছে? এক্স্যাক্টলি। বাঙালি তো মেরেছে। হ্যাঁ। সুতরাং কিন্তু বাঙালি একটা কালচারের মধ্যে ওই সততা বা জানার আগ্রহ, হ্যাঁ এবং সেই সঙ্গে সঙ্গে একটা এমপ্যাথি যেটাকে বলি, মানে যেখানেই রাজনৈতিক সচেতনতা, এবং এটার পেছনে কারণটা কি সেটা জানা। আমরা না সব অনেক সময় আমরা একটা জিনিস দেখে খুব আহত হই যে আচ্ছা প্যালেস্টাইনে এরকম হচ্ছে, কেন হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু বাংলা করেছে, রাইট। এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং আজকের যুগে বসে আমার মনে হচ্ছে সেই জিনিসে সবচেয়ে বেশি হারিয়ে যাচ্ছে, যে কেনটা। আমরা অনেক কিছু নিয়ে হয়তো বদার্ড হয়ে যাচ্ছি, কিন্তু কেন হচ্ছে? কোথাও মনে হয় না যে শিক্ষা আমাদের এই ইয়েটা দেয় যে আমরা প্রশ্ন করতে পারি? আজকের শিক্ষা হয়তো তা দেয় না। আমাদের প্রকৃত শিক্ষা, হ্যাঁ আমি আই এম ভেরি লাকি যে আমি সেন্ট লরেন্সে এমন টিচার্সদের সঙ্গে এসেছিলাম যারা আমাদের কি ওই তথাকথিত পড়াশোনার বাইরে, মানে কোচিং ক্লাসের বাইরে অনেক কিছু শিখিয়েছেন। সেই সময় দাঁড়িয়ে আপনি 1980 ব্যাচ বোধহয় মাধ্যমিকে 40% মতন ছেলেপুলে পাশ করতো, সেইখানে আপনি 3rd র্যাঙ্ক করেছিলেন, অ্যান্ড হায়ার সেকেন্ডারিতে প্রবলি অল বেঙ্গল 5th হয়েছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট। সো হ্যাঁ, কিন্তু আমাদের না এই যে আমি সামনে দেখছি সুচিত্রা মিত্রর একটা বই রয়েছে। হ্যাঁ, আমার ছোটবেলার একটা বিরাট অঙ্ক যে সুচিত্রা মিত্র আর জোন বায়েজ। আমি কিন্তু ওয়েস্টার্ন মিউজিক সম্বন্ধে অতটা ভালোবাসি না, মানে আমি ক্লাসিক্যাল ইজ ডিফারেন্ট, কিন্তু রক বা পপ আমার অতটা পছন্দ নয়। কোথাও এই রাজনৈতিক জায়গা থেকে আমার মনে হয়েছে যে আইপিটি এর আপনার উপর একটা ইনফ্লুয়েন্স ছিল। বাপরে। তবে নিঃসন্দেহে দেবব্রত বিশ্বাস, এবং আইপিটিটা কিন্তু পরে হয়েছে, ছোটবেলায় হয়তো আইপিটিটা অতটা না। ছোটবেলায় আমার কাকা জোন বায়েজের, প্রত্যেকটা জিনিসের তো একটা লেয়ার থাকে। কারেক্ট, আমার কাকা জোন বায়েজের ভীষণ ভক্ত ছিলেন, তো আমাদের বাড়িতে সবসময় জোন বায়েজের গান বাজতো। সেখান থেকে এনি ফেভারিট সং যেটা ইনফ্লুয়েন্স করে, ক্যান ইউ সিং 2 লাইনস? Billy Rose was a lowrider, Billy Rose was a night fighter, Billy Rose knew trouble like the sound of his own name. Busted on a drunken charge, driving someone else's car, a local midnight sheriff's claim to fame. I'm ভুলে গেছি তারপরে কথা। It's okay. But it's a fantastic gun. It's against prison.
এইটি তো 60s এর একটা বিরাট ব্যাপার ছিল না, যে চ্যালেঞ্জিং অথরিটি, যেটা আমরা আজকে ভুলে যাচ্ছি। আজকে সবাই বলে দিচ্ছে আরবান নকশাল না কি সব বলছে, আমরা সবাই তার পেছনে ছুটছি। ট্রাম্প বলছেন মামদানিকে বলছে, মামদানি প্রথমত তারা নামই বলতে পারেন না। মামদানি এত ইজি নাম, তাও তারা বলতে পারে না, বলতে চান না অ্যাকচুয়ালি। ইটস অ্যাকচুয়ালি আ ভেরি বিগ থিং। এটা এই নামটা না বলার পেছনে একটা বিরাট পলিটিক্যাল হিস্ট্রি আপনি বলছেন মানে পারপাসফুলি ডান। পারপাসফুলি করা হচ্ছে। ওকে। যেই জন্য ব্ল্যাক মুভমেন্টের ফার্স্ট থিং হচ্ছে সে হিজ নেম। একজন লোককে তার সত্তা সরিয়ে নেওয়া, তাকে তার মনুষ্য এটাকে সরিয়ে নেওয়ার পেছনে কিন্তু সবচেয়ে বড় জিনিস তাকে তার নাম বলবো না। ঠিক যেমন নাজিরা করেছিল, তোমাকে নাম্বার করে দেবো, এখানেও ঠিক তাই হয়। এটা একটা বিরাট পলিটিক্স আছে। কি সেই মামদানিকে কমিউনিস্ট বলছে, যা যা ইচ্ছে তাই বলছে। আপনার এই রাজনৈতিক সচেতনতা ডেফিনেটলি আপনাকে মোটিভেট করেছে ইন ফিল্ম মেকিং, আমার মনে হয়। নিশ্চয়ই। আমার কাছে তিনটে জিনিস আমাকে সারা জীবন ধরে ভীষণভাবে কাজ করেছে, এবং সেটা আজকের যুগে মনে হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে একটা জানার ইচ্ছা, জানার আগ্রহ, বোঝার আগ্রহ, এবং সেটার জন্য যেটা দরকার আছে সেটা হচ্ছে ফ্যাক্টস, এভিডেন্স, ফ্যাক্টস। সেটার সঙ্গে দরকার হচ্ছে লজিক, জানার আগ্রহ এবং Facts, logic. জানার আগ্রহ Yeah. হচ্ছে ফ্যাক্টস, লজিক, এবং তৃতীয় জিনিসটা হচ্ছে এমপ্যাথি। আমরা আজকে আমাদের অফকোর্স একটা কনজিউমার সোসাইটিতে চলে গেছি, যেখানে আমাদের বলা হচ্ছে এই জিনিসটা কেন, ওই ব্র্যান্ডটা কেন, ওই এটা কেন, এতখানি টাকা করো, এই গাড়িটার এই ব্র্যান্ড হওয়া উচিত। আমি ব্র্যান্ডের এগেইনস্টে কিছু নেই, যা আছে পড়লাম, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাদের ব্র্যান্ড আছে কি নেই। তো মানে এটার ডিফারেন্স বিটুইন কথাটা হচ্ছে- নিড এন্ড ওয়ান্ট। শুধু তাই না, আমরা যে জিনিসটা করছি, ধরুন আজকে জিডিপির কথা বলা হয়, আমার জিডিপি বেড়ে গেল, তাতে কার কি হলো, মানুষের কি হলো? আমরা যদি মানুষের কথা ভুলে যাই, তাহলে বাকি সমস্ত তো ভেরি মিনিংলেস। আজকে আমরা যেমন, আমি এবার একটু কন্ট্রোভার্সিয়াল একটা কথা বলছি, আমরা রাইট উইংকে বলি তারা ফ্যাক্টস জানতে চায় না, তারা নিঃসন্দেহে তারা জানতে চায় না। এই যেমন ধরুন আমেরিকায় আজকে সমস্ত প্রবলেম নাকি ইমিগ্রেন্টসদের জন্য, সমস্ত প্রবলেম। অদ্ভুতভাবে আমেরিকা তৈরি হচ্ছে ইমিগ্রেন্টসদের দিয়ে। এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি আমেরিকা তৈরি হচ্ছে সেটলার্সদের। Settlers দিয়ে। বাট আমেরিকার রাইট উইংকে যদি বলে সমস্ত প্রবলেম নাকি ইমিগ্রেন্টসের জন্য, তাদেরকে তাড়ালেই নাকি সবকিছু ঠিক হয়ে যাবে। আবার সেই সঙ্গে সঙ্গে যদি লিবারেলসের দিকে দেখি, আপনি দেখবেন যে এখন একটা ক্লাইমেট নিয়ে একটা বিরাট কথা বলা হয়, ক্লাইমেট ক্রাইসিস নাকি আমাদের সমস্ত ধ্বংস করে দিচ্ছে। তাই কি? অ্যাকচুয়ালি আমি যদি সত্যি করে দেখতে চাই, হয়তো নয়, লিবারেলসরা খেপে যাবেন আমার ওপর, কিন্তু লিবারেলসের যেমন এরকম পুশ বাটন রয়েছে, রাইট উইং এরও সেরকম পুশ বাটন রয়েছে, বা উল্টো দিক করে যদি বলতে চাই। আমার তো তার মনে মানে হয়- এর মধ্যে কোথায় কি চলে যাচ্ছে বলুন তো, মানুষের কি দরকার হ্যাঁ, সেটা সেকেন্ডারি সেটা সেকেন্ডারি। এবং আজকে মামদানি যে নিউ ইয়র্কে মেয়রাল ইলেকশনে জিততে পেরেছেন, তার একটা বিশাল কারণ হচ্ছে তিনি সেই ব্রেড অ্যান্ড বাটার ইস্যুস, মানে সেই রুটি কাপড়া মাকানের কথা তিনি বলতে পেরেছেন। আজকে সেই জিনিসটা ভীষণ দরকার। এবং আমাকে একদম ছোটবেলার থেকে এই তিনটে জিনিস, ফ্যাক্টস, লজিক আর একটা এমপ্যাথি, আমি যদি বলি, Yeah. হ্যাজ বিন মাই কনস্ট্যান্ট কম্প্যানিয়ন। How do you connect it with your film? নিঃসন্দেহে। ইনফ্যাক্ট এই যে চিটাগং ওয়াজ অ্যাবাউট আ মুভমেন্ট যেটা উইথ চ্যালেঞ্জড অথরিটিস, এবং চিটাগং যেখান দিয়ে শেষ হয়, আমাকে বোধহয় বাংলার প্রথম অর্গানাইজড একটা মুভমেন্ট, মুভমেন্ট, এবং তার শুধু আগে তাই নয়, sporadic। এক্স্যাক্টলি, শুধু তাই নয়, আমাকে এটা সুধীর মিশ্রা বলেছিলেন মুভিটা দেখে, আমি দেখতে দেখতে ভাবছিলাম তুমি কোথায় নিয়ে যাবে মুভিটাকে। আই এম সো হ্যাপি যে তুমি সেখানে মুভিটা কোথায় নিয়ে শেষ করেছো। চিটাগংয়ের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে চিটাগংটা, মানে আমার মতে, মানে আমি যেটা করেছি, এবং সেটা আম্মু যেটা আমি প্রডিউস করেছিলাম সেখানেও সেম জিনিসটা আছে। এটার সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু স্পোরাডিকভাবে দেখানো হয়নি। মানে আমরা না হিস্ট্রিকে ভীষণ এপিসোডিক্যালি দেখি, এটা হয়েছিল, ওটা হয়েছিল, কিন্তু এটার থেকে এটা, এটার থেকে এটা, সেটা আমরা বলি না। সেই জন্য চিটাগংটা শেষ হয়েছে একটা পেজেন্ট আপরাইজিং। কারেক্ট। কেউ কিন্তু এটা বলে না, হ্যাঁ। মাস্টারদা মরে গেলেন, সেটাই আমার শেষ ভীষণ হয়ে গেল। জানার ইচ্ছে যে আপনাকে চিটাগং তৈরি করতে অনেক ধরনের সাবজেক্ট হতে পারে, অ্যান্ড দিস ইজ মানে আমু, আমরা ওটাতে পরে আসছি, কিন্তু চিটাগং ইজ ইয়োর মুভি। দ্য ওয়াই দিস, মানে ইজ ইট বিকজ আপনার কানেকশন উইথ ফরিদপুর? আমি দেখলাম যে যারা আমাদের এখানে হিস্ট্রি পড়ে আছে, মানে কলকাতায় না, দিল্লি, তো যারা হিস্ট্রিতে মাস্টার্স করেছেন, তারাও এটার কথা জানেন না, এবং সেই জন্য এটাকে হিন্দিতেও করা, যাতে করে এটা একটা
ইন্ডিয়া ওয়াইড একটা মানে চিটাগং মুভমেন্ট। জানে না, প্রীতিলতার কথা বললে পরে বলবে প্রীতিলতা হু। আর আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি প্রবাবলি একটা ক্রাশ অন প্রীতিলতা, বড় ক্যারেক্টার সেখান থেকেই। এবং সেই চিটাগংয়ের যে শেষটা মাস্টারকে ডাকে দিয়ে নয়, সেই চিটাগংয়ের যে 70% তারপরে তারা কমিউনিস্ট হয়ে যায় এবং তারা মানে আমরা যদি আজকে সেন্ট্রাল জেলে যাই, মানে আন্দামানের সেন্ট্রাল জেলে, সেখানে অর্ধেক পাঞ্জাবি অর্ধেক বাঙালি এদের নামই আমরা দেখতে পাই। এবং তারা সেখান থেকে এসে তারপরে বিভিন্ন মুভমেন্টের মধ্যে আছে, সেখানেই আমি চিটাগংকে নিয়ে শেষ করেছি। চিটাগং নিয়ে যেটা আমার সব থেকে ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে আপনি যে এই ইনভেনশন করেন, ইউ আর আ সায়েন্টিস্ট হু হ্যাজ ডান ইয়োর পিএইচডি ফ্রম কলম্বিয়া ইউনিভার্সিটি, তারপরে আপনি নাসাতে কাজ করেছেন ফর 18 years অ্যান্ড ইউ হ্যাভ ইনভেন্টেড লট অফ থিংস অ্যান্ড ইউ হ্যাভ 87 patents under your name. So much of invention, so much of, and your main work is jet propulsion ল্যাব হচ্ছে ল্যাবে আপনি জয়েন করেছেন নাসার ওই জেট প্রপালশন ল্যাবে। অ্যান্ড প্রথম আপনার CMOS যে ইমেজিং CMOS image sensor, yeah, that's how you say. Being a layman, আমি CMOS বলবো। একজন লেম্যানকে আপনি বোঝান বিষয়টা কি, অ্যান্ড আপনি কিভাবে কানেক্ট আমি বেশি বোঝাচ্ছি, তবে এটা ভুলে যাবেন, আমি আর বলবো, যেহেতু এটা না বলা কথা, সেটার কথা আমি বলবো। এখানে একটা মজার ব্যাপার আছে। CMOS image sensorটা কিন্তু আমাদের খুব অদ্ভুতভাবে তৈরি হয়েছিল, মানে আমরা কি ওরকমভাবে ইনভেন্ট করতে চাইনি। সেই সময় সিসিডি চলতো, চার্জ কাপল ডিভাইস বলে, এবং ওটা খুব কম কিছু। আমরা তো সিসিডি বললেই কফি ব্র্যান্ড, না, সেই সিসিডি নয়, সেই সিসিডিও চলে গেছে, এই সিসিডিও চলে গেছে। সিসিডি প্রায় যাওয়ার মুখে আমাদের। I would like to know more about this CCD. তো এই সিসিডি তে এটা ফুল ফর্ম কি? চার্জ কাপল ডিভাইস। ওইটা চার্জ কাপল ডিভাইস, ওটা ছিল মেইন টেকনোলজি। এবং ফিল্মও ছিল, ওটাও ছিল। এবং ওটা যারা ইউজ করতেন, খুব কম লোক ওটাকে ধরে রেখেছিলেন। আমরা প্রায় কোনো কিছু করতেই পারতাম। তো সিমসটা আসে, আমরা কিছু সার্কিটস তৈরি করে ভেবেছিলাম, তো তার জন্য ইমেজার দরকার, একটা ইমেজার তৈরি করলাম, দেখি সেটা খুব ভালো কাজ করে গেছে। সেইখান থেকে কাজটা শুরু হয়েছে। কাজটা কিন্তু অলমোস্ট অ্যাক্সিডেন্টালি হয়েছে। সেইটা হওয়ার পরে একদমই ভাবতে পারিনি জিনিসটা এই জায়গায় চলে যাবে। আমাকে কিন্তু তখন সবাই বলেছেন, মানে যারা এখন সব CMOS ইমেজ সেন্সর নিয়ে প্রচুর কাজ করেন, তারা সব তখন বলতে, না এটা খালি ওই পেপার লেখা যাবে, 2-4টা পেপার লিখে নাও যত তাড়াতাড়ি পারো, তারপরে অন্য জিনিসে কাজ করো। তার কিছুদিনের মধ্যেই প্রথম CMOS ইমেজ সেন্সরটা হয়। অপটিক্যাল মাউস আছে, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইউজ অফ CMOS ইমেজ সেন্সর। ওটার মধ্যে একটা ক্যামেরা আছে which actually tracks কোথায় যাচ্ছে। দ্যাটস ওয়াজ দ্য ফার্স্ট ইমেজ সেন্সর। তারপরটা হয় জাপানে, একটা সেলফোনের মধ্যে ক্যামেরা বসানো হয়। তখন সেলফোনও খুব কম, ক্যামেরা তো নেই। সেলফোন কম মানে কি, আমার একটা সেলফোন ছিল বেশ অনেকদিন আগে, মানে 97 কথা বলছি। খবর সব বেশি লোকের কাছে পেজার চলছে ছিল না। তারপরে আবার এটা হয়তো মজার কথা, সেটাও বলছি। আমার এক বন্ধু, সে তখন প্রাইভেট ডিটেকটিভ ছিল। আচ্ছা। তাকে একটা জায়গায় ঢুকতে হবে, মানে ওয়েট করতে হবে কাউকে করার জন্য। সে বলল, তোমার সেলফোনটা দাও। আমি সেলফোনটা নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকি, যাতে আমি কথা বলছি। নয়তো একজন জাস্ট দাঁড়িয়ে আছে, তাকে তো ইমিডিয়েটলি পুলিশে ফোন টোন করবে। তো ফোনে অ্যাজ ইফ কথা বলছে, ওরকম করে জাস্ট ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলো, যে তাকে ধরতে পারলো। এরকম জিনিস হতো। তবে এটা একটা মজার কথা বলি, যেহেতু না বলা কথা। আমি জাপানের সঙ্গে প্রচুর কনসাল্টিং করতাম। এই প্রথম যেটা হয়, যখন সেলফোনে লাগানো হয়, তার কারণটা ছিল, এটা ইউজ হচ্ছে জাপানি মেয়েরা ভালো ড্রেস করে, মানে ভালো মেকআপ টেকআপ করে তাদের বয়ফ্রেন্ডদের একটা ছবি পাঠাবে যে এটা ঠিক হয়েছে কিনা। এই থেকে কিন্তু আমাদের সেলফোন ক্যামেরাটা, যা আজকে এমন জায়গায় চলে গেছে, আজকে কেউ সেলফোন নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করে না যে এটা সাউন্ডটা কত ভালো। ট্রু। সবাই খালি বলে কটা ক্যামেরা আছে, কি রেজলিউশন। এটা অদ্ভুত। আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, তখন জাস্ট ক্যামেরা আসছে, আমি সেলফোনের দোকানে গেছি, একজন বয়স্ক কাপল। আমি প্রথম এটা শুনেছিলাম, দোকানে জিজ্ঞেস করছি যে ক্যামেরার পিক্সেল কত। আমি তখন জানি না পিক্সেল কি। না, এটা খুব অদ্ভুত জিনিস না, এটা তো সেলফোন। হ্যাঁ, এটাতে তো কমিউনিকেশন। কিন্তু সবাই এটাতে মেইন জিনিস জিজ্ঞেস করে ক্যামেরাটা কত ভালো।
মানে আইফোনে যখন লঞ্চ করছে তখন বলছে আমরা এই ক্যামেরার এই করেছি ওই করেছি, আর এখন তো ফোনে সিনেমা তৈরি করা হচ্ছে। এক্স্যাক্টলি। তো যে গল্পটা বলছিলাম, ওটা গল্পটা খুব মজার গল্প অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে যে আমি একটা কোম্পানির সঙ্গে তখন কনসাল্টিং করতাম, AKM বলে, জাপানের একটা কোম্পানি। তো ওরা প্রথম আমাকে নিয়ে গেছে, আমাকে বলেছে হায় হায় পাইথান। ওরা তো আমাদের যেমন দা বলি না আমরা, হ্যাঁ, ওরা ওখানে একটা সান বলে। ওকে। মানে আপনাকে আমাকে যেমন আমার লাস্ট নাম মানে পাইননা না বলে পাইনসান। পাইনসান, আচ্ছা। হায় হায় পাইনসান উইল গিভ ইউ ইন সেঞ্চুরি হায়াত। তো ওকে। সেঞ্চুরি হায়াত, তো হায়াত তো রেখেছে। তো ওটার যে সিইও টাকাসোকা সান আমাকে বললো সকাল, হায় পাইথান sharp at 9 o'clock Motozawa-san will come and will take you to the office. খুব ভালো কথা, তখন তো সেলফোন টেলফোন কিচ্ছু নেই। হ্যাঁ। তো 9টা বেজে গেল, আমি লবিতে দাঁড়িয়ে আছি, কোনো Motozawa টাওয়া কেউই নেই। আমাকে তো দেখে, মানে ওখানে তো প্রায় কোনো জাপানি ছিল না, আমাকে দেখে তো চিনতে না পারার কোনো কারণ নেই। 9:05, এখন কি করি, সেলফোন তো নেই। ওকে আবার উপরে উঠে গিয়ে ল্যাপটপ খুলে কানেক্ট করে, অনেক ঝামেলা ছিল তখন। করতে করতে দেখি আমার জন্য ফোন এসছে, ওদিক থেকে দেখি টাকাসোকা সান, ওনার গলায় একটা বেশ বিরক্তি যে আমি কেন নেই ওখানে। বলে আমি তো এখানে দাঁড়িয়ে আছি। ওয়েট, Motozawa-san will see you in 30 seconds. ঠিক 30 সেকেন্ডসের মধ্যে Motozawa-san, বাচ্চা ছেলে, একদম ওই টিনটিনের যে স্টিরিওটাইপিক্যাল জাপানিরা ঠিক সেই রকম দেখতে, একটা হ্যান্ডেল বার মুস্টাশ, একটা ছাতা নিয়ে সে চলে এলো, করে দৌড়ে গিয়ে, দৌড়ে হয়ে গেছে, মানে গিয়ে মিটিংয়ে খুব তাড়াতাড়ি একটা মানে হ্যান্ডশেক করে মিটিং শুরু হয়ে গেল, অলরেডি লেট। জাপান তো ভেরি স্ট্রাকচার্ড সোসাইটি। ঠিক 11টার সময় ওদের একটা ঘন্টা বাজে, যে যেখানে কাজ করছে সেটা ফেলে উঠে দাঁড়িয়ে একটু ঘোরাফেরা করতে হবে। ওকে। 11টার সময় হয়, আবার 3টের সময় হয়। তো 11টার সময় যেই ওই ব্রেকটা হয়েছে, সবাই তো দৌড়ে গিয়ে Motozawa-কে, তোমার দেরি হলো কেন? Motozawa খুব মানে করে কিছু একটা ইনমিন করে কিছু আমি একটা শুধু বললো। ভাবছি এখানে হলে কেউ বদারডি হতো না। মিনমিন করে কিছু একটা বললো, সবাই দেখি হা 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 করে হাসছে। মানে এমনকি টাকাসোকা সান, মানে যে সিইও, সেও হাসছে। হারাতে আমাকেও বলো যে তোমরা এত হাসছো, ব্যাপারটা কি? তো সে বললো যে Motozawa ওদেরকে বলেছে যে আমি কি করে বুঝবো যে এই CMOS ইমেজ সেন্সরের যে ইনভেন্টর সেরকম ছোট্টখাট্ট একটা মানুষ হবে। আমি তো ভাবলাম সে একটা জায়ান্ট হবে, তো জায়ান্টকে খুঁজছি। তাই এটা কোথায় লেখা আছে যে কিছু ইনভেন্ট করতে গেলে তোকে 6 ফুট তো লম্বা হতে হবে? তো আই থট দেয়ার ওয়াজ আ ভেরি ভেরি ফানি ইনসিডেন্ট। ইয়েস, অফ কোর্স। তো সেইখান থেকে সেই CMOS ইমেজ সেন্সর, তারপরে আমার যে অ্যাডভাইজার ছিল, সে মানে সে আমেরিকান, সে ছেড়ে চলে যায়, অ্যান্ড হি ওয়াজ মানে পাক্কা আমেরিকান। হি ওয়ান্টেড টু স্টার্ট হিজ ওন কোম্পানি অ্যান্ড হি ডিড, হি ওয়াজ ভেরি সাকসেসফুল। আমি বাঙালি, বললাম না রিসার্চ করবো, তো নাসায় রয়ে গেলাম। সো অ্যান্ড হাউ ডু ইউ, মানে এই যে ইনভেনশন, হাউ ডু ইউ অ্যাপ্লিকেশন ইন দ্য ফিল্মস, এই জার্নিটা কি? সেই জার্নিটা কিন্তু অনেক পরে। ধরুন 92-তে এটা আবিষ্কার হয়েছে। 2007-এ গিয়ে প্রথম এই রেড ক্যামেরা, উইচ ওয়াজ দ্য ফার্স্ট ক্যামেরা যেটা। হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ দিস? সেটাই আমি জানতে চাই। স্পেশালিটিটা চট করে বোঝানো খুব মুশকিল, কিন্তু এই যে আমরা এই ক্যামেরাগুলো দেখি, এগুলোতে যতক্ষণ ভালো লাইট আছে ভালো ছবি ওঠে। রাইট। এই সোনি যে এটা এস মডেল, তো 7S এস মডেলটা, এটা 3টে মডেল আছে, A7 III, A7 IIIR, A7 IIIS। তো এসটা হচ্ছে ইজ মোর ব্যালেন্স ফর লো লাইট, মানে লাইট কম হলেও দ্য পিকচার উড বি নাইস। হ্যাঁ। তো সেটা করতে গেলে পরে যে সমস্ত আমরা যেমন দেখেছি খুব লো লাইটে হলে গ্রেনস চলে আসে, সেটা অনেক কম আসবে এসে কম্পেয়ার টু আর। এই যে অ্যাপ্লিকেশনটা হতে পারে, মানে কি অ্যাপ্লিকেশনের জন্য? সেটার জন্য আমার কিন্তু নয়, সেটা কিন্তু জিম জানার্ড, যে হচ্ছে রেড ক্যামেরার মানে ওনার, ও হচ্ছে ওকলি। যে আমি শুধু রেডের কথা বলছি, আমি এই যে মেকানিজম, সিএমএস ইমেজারি যে মেকানিজমটা,
সেটা নিয়ে যে এগিয়ে যাওয়া, সেটার পারপোজটা কি ছিল? আচ্ছা And আমরা from প্রথম- there আচ্ছা, to the হ্যাঁ, film. প্রথম যখন এটা মানে আমরা যখন একটা কিছু করি সেটার পারপোজ থাকে। শিওর আমেরিকান এই যে কথাটা বললেন না, এই জিনিসটা ইজ অ্যাকচুয়ালি আমেরিকার একটা বিরাট বিরাট ব্যাপার। হুম আমেরিকা বলে যে সব কিছুই পারপাস ধরে হবে না, ট্রাই থিংস। যেমন এখন যখন একটা স্টার্ট আপকে যখন যারা ফান্ড করে, এই ধরুন এই ইনভেস্টার্স, এরা বলে আমি 10টা জিনিসকে ফান্ড করবো, একটা যদি লেগে যায় আই এম হ্যাপি, টেকিং চান্সেস অন থিংস। হুম হুম তো এই সিমস ইমেজ সেন্সরটাও কিন্তু ঠিক সেইভাবেই এসছে। এটা কিন্তু কেউ বলেনি যাচ্ছে এইটার দরকার আছে তাই এইটা করো। হুম যখন সিমস ইমেজ সেন্সরটা এসছে তখন এটা হচ্ছে যে আরে এটা দিয়ে কি করা যায়। হুম সিমস ইমেজ সেন্সর কেন এত পপুলার হয়ে গেল জানেন তো? দুটো কারণে, কস্ট আর ইজ অফ ইউজ। ওকে একটা নতুন টেকনোলজি আসে, তার বিশাল ব্যাপার ইজ নট কোয়ালিটি, তার বিশাল ব্যাপার হচ্ছে কত ইজিলি তুমি ইউজ করতে পারছো। কারেক্ট। এই যে এখানে আমরা জাস্ট একটা বোতাম টিপে ছবি চলে আসছে, হ্যাঁ দ্যাট ওয়াজ দ্য বিগ থিং যেটা সিমস করতে পেরেছিল। এবং সেই জন্য আস্তে আস্তে যে সেলফোনে প্রথমে আসে, সিকিউরিটি ক্যামেরাজে আসে, যদিও আমরা তখন নাসায় ছিলাম এবং নাসা কিন্তু অনেক পরে সিমসকে নিয়েছে। ওকে তার একটা কারণ আছে, নাসা বিলিয়ন্স অফ কিলোমিটার দূরে একটা জিনিস পাঠাবে, হ্যাঁ সেটা ফেল করলে পরে সমস্ত কাগজে লেখা হবে, সাকসিড করলে অত কিছু লেখা হবে না। তার মানে অলওয়েজ ভেরি শিওর। হ্যাঁ আমরা একটা গাড়ি রাস্তায় বার করি, গাড়িটা একটু গন্ডগোল হলো, ঠিক আছে আরেকটা মডেল বার করলাম, কিছু ঠিকঠাক করলাম, নতুন মডেল আর করা যাবে না, ওই একটাই চান্স। ওকে তো সেই জন্য ওরা কোনো টেকনোলজিতে রিস্ক নিতে চায় না, কিন্তু কমার্শিয়ালি এই রিস্কগুলো সবাই নিয়েছে এবং অ্যাজ এ রেজাল্ট এখানে ঢুকে আছে। এবং 2007 সালে যেটা হয়, হ্যাঁ জিম জেনার্ড উনি বললেন যেটাকে ওয়াই ডোন্ট বি ট্রাই ইট ইন মুভি মেকিং। ফিল্ম মেকিং আমার মতে ইটস দ্য ইয়াংগেস্ট ফর্ম অফ আর্ট, নিশ্চয়ই heavily dependent on technology. You being a science research scholar, an inventor, how do you মানে absolutely আমরা যেখানে কানেক্ট করতে পারি না যে সায়েন্সের সঙ্গে আর্ট ফর্ম কিভাবে ব্লেন্ড করছে? ওয়াই ফিল্ম মেকিং সেটা বলতে পারি, কিন্তু সায়েন্সের সঙ্গে আর্টটা না, আমি যেটা মনে করি, যেটা আমরা ভীষণ বিশ্বাস করি যে যেটা ফিল্ম সেলুলয়েড ফিল্ম, হ্যাঁ সেটা অলরেডি সেট আ বার। ইয়া হ্যাঁ, হ্যাঁ ডিজিটালের কাজটা ছিল, সিমসের কাজটা ছিল টু বিট দ্যাট বার। সো Yeah. উই অলরেডি হ্যাড আ টার্গেট। হ্যাঁ হ্যাঁ এবং ওয়ান অফ দ্য ফার্স্ট মুভিজ ডিজিটালি মেড হচ্ছে চে। সডারবার্গ বানিয়েছিলেন চে। ওটা যখন আমি বিশাল স্ক্রিনে, মানে আইম্যাক্সের মতন স্ক্রিনে একটা প্রজেকশন দেখেছিলাম, দ্যাটস when I got convinced about digital camera for movie making because it gives you that quality. ওকে এবং তারপরে আরো অনেক প্রোগ্রেস হয়েছে, কিন্তু ডিজিটাল ক্যামেরা ফর মুভি মেকিং উইচ ইজ আ ভেরি টাইনি ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি। কারণ কটা মুভি ক্যামেরা বিক্রি হয় এরকম, এই সোনি অনেক বেশি বিক্রি হয়, বা নিকন বা যে যা জানি, মানে ডিএসএলআর বা মিররলেস বা যেটাই আজকাল সবাই ইউজ করে, সেগুলো অনেক বেশি বিক্রি হয়। আর সেলফোন ক্যামেরা তো আরো বেশি বিক্রি হয়। এটা একটা অলমোস্ট একটা কটেজ ইন্ডাস্ট্রি। হ্যাঁ সেখানে আমরা সবাই কাজ করেছি কারণ উই কেয়ারড অ্যাবাউট কোয়ালিটি। এবং আজকে ডিজিটাল ক্যামেরা যেখানে চলে গেছেন, ডিজিটাল ক্যামেরা টেকনোলজি ফর ফিল্ম মেকিং, আমি মনে করি যে ব্লাইন্ড স্টাডি করলে পরে কেউ তফাৎ বুঝতে পারবে না, বরং ডিজিটালকেই বেশি বলবে। তো আমরা সেই জায়গাটা নিয়ে আমরা 2005 সাল থেকে ওটা নিয়ে কাজ করেছি। ওকে এবং ওই জিম জেনার্ড একদম প্রথমেই আমাকে ধরেন যে ইউ কাম ইন দ্য টিম। তো আমি একদম শুরু থেকেই রেডের সঙ্গে। দিস ইজ এগেন অ্যান ইন্টারেস্ট যেটা আমি জানতে চাইবো, যে সায়েন্টিস্ট বিকামিং আ ফিল্ম মেকার। আমি ছোটবেলায় একটা অদ্ভুত হবি ছিল, ট্রেনের টাইম টেবিল বানাতাম। নো হাসি। ওকে, দিস ইজ ইন্টারেস্টিং। হ্যাঁ তো ইট ওয়াজ আ লট অফ ডিফারেন্ট থিংস টুগেদার। একদিকে ছিল যে এতগুলো ট্রেন লাইন আছে, আমার ট্রেন ভীষণ ভালোবাসি, ছোটবেলার থেকে ভীষণ ভালোবাসতাম। ট্রেমেন্ডাসলি একটা রোমান্টিক ব্যাপার আছে ট্রেনের সঙ্গে। ওই রাত্রেবেলায় রাত্রের জার্নিটা স্পেশালি দিনের বেলার জার্নি, সব আমার ভীষণ মনে হয় এখনকার ছেলেপুলেরা সেটা মিস করে গেছে আমাদের ছোটবেলায়। ওই রাত্রেবেলায়
জানলাটা খুলে রাখা কিন্তু কয়লার একটা এসে পড়ছে, হ্যাঁ। এগুলো সমস্ত ওয়াজ পার্ট অফ দ্যাট রোম্যান্স। হ্যাঁ হ্যাঁ তো আমার এই 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 টাইম টেবিলটা বানানোর পেছনে কিন্তু একটা ব্যাপার ছিল যে আই উড অ্যাকচুয়ালি ট্রাভেল অল ওভার ইন্ডিয়া ইন মাই মাইন্ড উইথ দ্য টাইম টেবিল। আমি যখন ট্রেনের টাইম টেবিল বানাচ্ছি, অ্যান্ড দেন দে ওয়াজ আ সায়েন্স ইন ইট। কারণ আমি যখন কলকাতা থেকে দিল্লি নিয়ে যাব, হুম হুম সব ট্রেনকে একসঙ্গে গেলে পরে চলবে না, হুম সব ট্রেনকে আবার রাত 3টের সময় গেলেও চলবে না। সো দেয়ার ওয়াজ আ লট অফ ক্যালকুলেশনস। তারপরে যখন আস্তে আস্তে বড় হয়েছে, ট্রেনের মানে ভলিউম, মানে ট্রাফিক ভলিউম, সেইটার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় জিনিসপত্র নিয়ে যাওয়া, ইট ওয়াজ আ ভেরি বিগ, ইটস ভেরি মাচ লাইক ইন্টারনেটে যখন ট্রাফিক চলছে, হ্যাঁ সেই প্যাকেটগুলোকে কিভাবে নিয়ে যাওয়া হবে তার থিওরি। এবং এটা খুব মজার ব্যাপার হয়েছিল, আইআইটিতে ওয়াজ ওয়ান অফ দ্য টপার্স। হুম হুম তো তাও আমি বাইরে যাব কলাম্বিয়া ইউনিভার্সিটিতে, তখন মোটামুটি এসে গেছে, তাহলে একটা ব্যাকআপ তো রাখা দরকার। তো টিসিএস এর জন্য ইন্টারভিউ দিয়েছিলাম। তো টিসিএস এর ভদ্রলোক আমাকে দেখে বললেন যে তোমাকে তো আর বিশেষ কিছু প্রশ্ন করে লাভ নেই, তো তোমার হবি বলো। তো আমি এইটা বললাম। হ্যাঁ বলতে ওরা তিনজন দেখি এরকম করে এসে শুনতে শুরু করলো। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। আমি হ্যাঁ। প্রশ্ন করছি, তুমি কি করে করলে এখান থেকে ট্রেন নিয়ে যাওয়ার, তোমার কি কি? আমি বললাম আমার এসব মডেল তৈরি করেছিলাম, এরকম এখান থেকে যেতে গেলে পরে এই স্পিডে যেতে হবে। তারপরে বললাম তোমাদের জয়েন করবে? টিসিএস তখন হ্যাড আ প্রজেক্ট কন্ট্রাক্ট, বম্বে এবং পুনের ট্রাফিক, মানে রোড ট্রাফিক কি করে কম করা যায়। তো তুমি যা নিয়ে কাজ করেছো, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট। তো আমার হবি, মানে আমি যেটা বলার চেষ্টা করছি, আমার ওটা কি hobby টা ছিল- কোনোভাবে ইমপ্লিমেন্ট হয়েছে এখনো? ইউ No idea. ডোন্ট নো? No idea. ওকে। এবং সেটা ঝামেলা ছিল, মানে বাবা মা খুব, মানে আর কি এটা কি হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। তো ওই বইয়ের মধ্যে রেখে টেখে এই সমস্ত করা হতো, মানে আমি যাতে করে বাবা বুঝতে না পারে, মানে বাইরে হচ্ছে পড়ার বই আর ভেতরে এইগুলো চলছে। তা মানে আমি যেটা বলার চেষ্টা করছি, ফ্রম ভেরি আর্লি চাইল্ডহুড আমার এই নোয়িং থিংস, ফিগারিং আউট থিংস, হ্যাঁ তার সঙ্গে একটা রোম্যান্স, এবং তার সঙ্গে একটা সামাজিক সচেতনতা। মিঠুদা, আর ইউ কমফোর্টেবল মি কলিং ইউ মিঠুদা? ওকে। আমাকে সবাই বেদুদা মিঠুদা কে যে কি বলে, আই হ্যাভ নো আইডিয়া। আপনার সঙ্গে কথা বলে আমার যেটা ভীষণ ভালো লাগলো, সেটা আমার মনে হলো আপনি ভীষণ গল্প বলতে ভালোবাসেন। নিশ্চয়ই। আমাদের ছোটবেলাটা তো বড় হয়েছি আমরা গল্প শুনে, স্টোরি টেলিং ওয়াজ পার্ট অফ আওয়ার গ্রোয়িং আপ। কোথাও কি এটা আপনার এই সায়েন্টিস্ট বেদব্রত পাইনকে নিয়ে গেছে, ফিল্ম মেকার বেদব্রত পাইন? নিঃসন্দেহে। প্রথমত হচ্ছে, কেন আমি ফিল্ম মেকার হলাম তার খুব সিম্পল একটা উত্তর আছে, বাঙালি জিন্স। হ্যাঁ আমরা ছোটবেলায় বড় হয়েছি ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সত্যজিৎ রায়, হ্যাঁ। এবং জিজ্ঞেস করবেন না কে বেশি পছন্দ করি। না, আমি একদম সেটাই তো জিজ্ঞেস করছি। আমি শুধু জানতে চাইবো আপনার ইনফ্লুয়েন্স, আপনার ইন্সপিরেশন। জিনিসটা আমার সবসময় রয়ে গেছে। এটা একদম খুব ছোটবেলার একটা কথা বলি, এটা আমার মনেও নেই, এটা আমার বাবা মা বলতেন। হ্যাঁ যে খুব ছোটবেলায় আমি নাকি, বাবা আমাকে অনেক গল্প করেছেন, ওনার ওই ঢাকায় থাকতেন, ঢাকা থেকে ওই মেঘনা ক্রস করে, গোয়ালন্দ ঘাট থেকে মেঘনা ক্রস করে আসতে হতো, এবং সেখানে ওই স্টিমারে যখন ঝড় উঠতো তখন ইট ওয়াজ আ ভেরি স্কেয়ারি টাইম, কি করে কি হতো। আমি নাকি ছোটবেলায় সেই গল্পটা সবাইকে বলতাম। আচ্ছা। সো ওই একটা জিনিসকে ভেবে সেটাকে ভিজুয়ালাইজ করে সেই গল্পটা বলা, আই থিঙ্ক দ্যাট, আমার মনে হয় আমরা সবাই সেটা করতে চাই। আমার মনে হয় আমাদের সবার মধ্যে একটা গল্প শোনার এবং গল্প বলার একটা ব্যাপার রয়েছে। আমার সেটাই কিন্তু আমাকে মুভিতে নিয়ে গেছে। এবং মুভি কেন আমার মনে হচ্ছে সেই সময় সেই সময় একটা ক্রাইসিসও ছিল, একটা ক্রাইসিস, মানে আমরা যদি বেঙ্গল রেনেসা দেখি, বা তার আগে ইউরোপিয়ান রেনেসা দেখি, এবং ইউরোপিয়ান সেকেন্ড রেনেসা দেখি, মানে 19th সেঞ্চুরিতে, তারা কেউ কিন্তু একটা জিনিস করতেন না। অথচ আমাদের ওপর আজকে একটা প্রেশার আছে অ্যাজ প্রফেশনালস, যে ইউ জাস্ট ডু দিস। ওই যে একটা কথা আছে না, যে an expert is a person who knows more and more about less and less, until he knows everything about nothing. তো আজকে আমাদেরকে সেই দিকে নিয়ে যাওয়া হয়। তো আই রেবেলড এগেইনস্ট দ্যাট, যে আমরা এতদিন ধরে 16 বছর ধরে এই সিমস ইমেজ সেন্সরের কাজ করেছি, অনেক কিছু হয়েছে, আই হ্যাভ টু ডু সামথিং এলস।
সেখান থেকে কিন্তু ফিল্ম মেকিং, এবং ফিল্ম মেকিং যে এই যে বললাম যে এরা এরা একটা তাগিদ ছিল যে এই একটা গল্প বলতে হবে, সেখান থেকে ফিল্ম মেকিংয়ে এসেছি। এবং অন্যদিকে যে বললাম আমার যে জানার আগ্রহটা আছে, সেখান থেকে আমার এখন ফিলোসফি অফ সায়েন্স নিয়েও প্রচুর কাজ চলছে। তবে এই একেবারেই যে ওরমভাবে চলে এসেছি তা না, যদিও এটা বলবো যে চিটাগং মুভিতে যখন সেট আমি প্রথম ঢুকেছি, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই সেট ফুট অন আ সেট। ওকে, কিন্তু চিটাগং টেকনিক্যালি ইজ ইয়োর সেকেন্ড ওয়ার্ক। It's actually as a director, it's my first work. Yes, but As not as a producer. কিন্তু Yes. প্রডিউসারে আমুর সেটা কিন্তু আমি ছিলাম না। okay, but then you আমার প্রাক্তন স্ত্রী সোনালীর সঙ্গে I would like to know about it. তো ওইটার কথা যখন হয়, দেখুন এটাও কিন্তু একটা রাজনৈতিক ব্যাপার থেকেই এসছে। হ্যাঁ, আমু গল্পটা ইনফ্যাক্ট আমি যতদূর জানি ওটাও ন্যাশনাল অ্যাওয়ার্ড, অফকোর্স ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, পেয়েছি, হ্যাঁ। অফকোর্স। এবং সেই সময় আমরা যখন আমু কি আপনার প্রাক্তন স্ত্রীর ডাকনাম? না না, একেবারে না, সেরকম কিছু নয়। একেবারে না। So what was it all about? And মানে আমি ওটা জানতে এই চাইছিলাম। মানে অক্টোবর মানে যে 1984 এর যে শিখদের ওপর যে এটা হয়েছিল, Okay. সেটা নিয়ে Okay, okay, all right. পরিপ্রেক্ষিতে হ্যাঁ, গল্প, হ্যাঁ। এবং সেটা নিয়ে আমরা প্রচুর কাজ করেছি। হ্যাঁ, হ্যাঁ, সেই কথাটা বোধহয় একটু বললে পরে ভালো হয়। হ্যাঁ, আমেরিকায় গিয়ে কিন্তু আমরা পলিটিক্যালি খুব ইনভলভ ছিলাম সেই সময়, নানা রকম ইন্ডিয়ার ব্যাপার নিয়ে, আমেরিকার ব্যাপার নিয়ে আমরা ভীষণভাবে ইনভলভ ছিলাম। এবং আমাদের এমন অবস্থা ছিল, আমরা সেই সময় ইন্দো পাক ফ্রেন্ডশিপ কনসার্ট করেছিলাম, নানা রকম জিনিস হয়েছিল। আমি তো পিএইচডি করছি, আমার তো পয়সাটা তো দিচ্ছে রিসার্চ করার জন্য, হ্যাঁ, আর এদিকে তো এইসব করে বেড়াচ্ছি। হ্যাঁ, তো আমাকে তো দেখাতে হবে আমি আছি। তো আমার এটা ছিল 3টে সোয়েটার আর 3টে ব্যাকপ্যাক কিনেছিলাম। প্রত্যেকদিন ঘুরিয়ে ঘুরিয়ে আমার টেবিলে, মানে আমার যে রুমটা ছিল, ওর একটা ডেস্ক আর একটা চেয়ার ছিল, সেখানে রেখে দিতাম, অ্যাজ ইফ আমি আছি, এই গেছি আর কি। একটাই রেখে দিলে পরে তো বুঝবে যে আমি নেই, তো ঘুরিয়ে ঘুরিয়ে ওটা রাখা হতো। তো এই সমস্ত কলম্বিয়াতে এই সমস্ত চলেছে। হ্যাঁ, হ্যাঁ। তো করতে করতে সেই সময় আমরা রাজনৈতিক থিয়েটারও বোধহয় করেছেন সন্দেহে করেছি, এবং সেই সময় এই শিখদের ওপর যেটা হয় সেটা নিয়ে আমরা প্রচুর কাজ করেছি, ওকে, এখানে থাকতেও এবং আমেরিকাতে গিয়েও। তো সোনালী যখন এই গল্পটা পায়, তখন সেটা নিয়ে আমরা প্রচুর কথাবার্তা বলি যে এটা কি, গল্পটা কি করে মাউন্ট করা হবে। ওয়ান অফ দ্য বিগ থিংস যেটা আমি করেছি সেটা তো দেখবেন যে আমুতে সেকুলারিজম, কমিউনালিজম এই কথাগুলো ইউজ করা হয়নি। গল্পটা তো সেই কমিউনালিজমের ব্যাপার নিয়ে, কিন্তু সেই পলিটিক্সটা হচ্ছে আমাদের কাছে একটা বিরাট ব্যাপার ছিল। সেই জন্যই আমু গল্পটা রিমেইনড জাস্ট অ্যাজ আ স্টোরি, নট অ্যাজ আ পলিটিক্যাল থিং। আমার এই যে আজকের যে এই ডেজা ভুটা যেটা কৃষক আন্দোলনকে নিয়ে, এবং যেটা আমেরিকার সঙ্গে, ওটা নিয়েও আমি জানতে চাই। ইটস এ ভেরি ইন্টারেস্টিং গল্প। সেখানেও কিন্তু ইটস এ স্টোরি অ্যাবাউট নিও লিবারালিজম, হাউ নিও লিবারালিজম হ্যাজ ডিস্ট্রয়েড হিউম্যানিটি। একবারও কিন্তু নিও লিবারালিজম বলা হয়নি। প্রফেসর জয়তী ঘোষ আমাকে এটা বলেছিলেন যে তোমার মুভিটা দেখে আমার সবচেয়ে ভালো লাগলো, ইউ হ্যাভ সেড এভরিথিং বাট ইউ নেভার পুট আ লেবেল। আমুতেও কোনো লেবেল দেওয়া হয়নি, চিটাগংয়ে কোনো লেবেল দেওয়া হয়নি। এইটা আমি মনে করি যে অ্যাজ অ্যান আর্টিস্ট এটা ভীষণ ইম্পর্টেন্ট। কোথাও লেবেল দিলে আমার মনে হয় ভীষণ আমরা একটা ফ্রেম ওয়ার্ক বেঁধে দিচ্ছি। কারেক্ট, সেটাই সেই তার বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করছি। হ্যাঁ, তো সেই জন্য মানে এই রাজনৈতিক সামাজিক সচেতনতাটা সবসময় রয়ে গেছে, এবং তারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে আমার এই মুভিগুলো। এবং এই মুভিতে আমি এসছিও এটার জন্যই যে আমার মনে হয়েছে যে মুভি, অবশ্য আজকের যুগে তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন এই সেকেন্ড স্ক্রিনের কনসেপ্ট বা রিলস বা কালচারালি লোককে ধরে রাখার, কালচারালি লোকের সঙ্গে একটা কমিউনিকেট করার জায়গা কিন্তু এখনো আমার মনে হচ্ছে মুভি, বিশেষ করে আমরা যখন 10-15 বছর আগে তো ডেফিনেটলি ছিল, এখন সেই জায়গাগুলো এই রিলস এসে অনেক কিছু হচ্ছে। মানে উই আর ইন দ্য মিডল অফ আ ভেরি বিগ টার্ময়েল, কোথায় দাঁড়াবে আমি জানি না, কিন্তু মুভির কিন্তু এখনো একটা বিরাট জায়গা আছে। আমার একটা জিনিস আপনার সঙ্গে কথা বলতে বলতে ভীষণ কিউরিয়াস হচ্ছি, যদি এটা নতুন নয়, বাট স্টিল ইজ
বেদব্রত পাইন রোমান্টিক? আমার গার্লফ্রেন্ডরা বলেন না। But you have girlfriends, right? And you Girlfriend. met. Okay. আমরা এসটাকে সাবট্রাক্ট করে দিলাম। বলছি how do you meet সোনালী বোস? That And must be a romantic নিঃসন্দেহে journey. It was a Yeah. very romantic journey. আমরা পুরোটাই এই So পলিটিক্যাল। it's not true বেদব্রত পাইন is not আমি তো romantic. বলছি না আমি আনরোম্যান্টিক, আমি খালি বললাম যে গার্লফ্রেন্ডরা কি বলে। No, I am asking your opinion. আই থিঙ্ক আই এম এক্সট্রিমলি রোম্যান্টিক। Yeah. দেখুন, সুবর্ণরেখা মুভিটা দেখার পরে Uh-huh. আমরা যখন দেখেছিলাম, তারপর আবার 15 মিনিট হেঁটেছিলাম একটা কথা না বলে। মানে দ্যাটস দ্য হাইট অফ রোম্যান্স। Absolutely. রোম্যান্স কিন্তু আমরা রোম্যান্সটাকে না ভীষণ একটা দুজনের মধ্যে মানে একটা ভীষণ ন্যারো জায়গায় নিয়ে রাখি। True. The biggest romance is when you have romance with society. You know, love in the midst of societal issues, societal struggle. না আমরা পার্সোনালি যেরকম অ্যাসপিরেশন আছে না, ওদের সোসাইটিরও একটা অ্যাসপিরেশনস আছে। Absolutely. সেইগুলো যখন এক জায়গায় হয়ে যায়, that's when it becomes a movie of romance. That's when it becomes a story of romance. একটা মুভি আমাকে ভীষণভাবে এফেক্ট করেছিল, যেখান থেকে প্রথম মানে এই যখন ওই মুভি শুরু করি দেখেছিলাম। মুভিটার নাম হচ্ছে উইন্ড দ্যাট শেকস দ্য বার্লি। দ্য উইন্ড দ্যাট শেকস দ্য বার্লি। ভদ্রলোকের নামটা কি, ব্রিটিশ ডিরেক্টর, ভীষণ নাম করা, নামটা এখন একদম ভুলে যাচ্ছি। ভেরি 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 ওয়েল নোন। মুভির আইরিশ এর ওপরে। It's about human striving and human failures and ability to make choices. That's what stories are about. This is where romance is. Well, romance is not ওই কানে কানে দুটো কথা বললাম সেটা রোম্যান্স নয়। বিশ্বাস করি, হ্যাঁ, মানে এইখানে romance নেই। রোম্যান্সের পরিধিটা অনেক বড়। এই রবীন্দ্রনাথেরই বলছি, রবীন্দ্রনাথের এই বেশিরভাগ রোম্যান্টিক গান, ফুলে ফুলে দোল, আই থিঙ্ক দেয়ার ব্যাড বললে পরে বাঙালির খুব খেপে যাবে। আমি কিন্তু ভীষণভাবে রবীন্দ্র ভক্ত, কিন্তু আমি রবীন্দ্র ক্রিটিকও। আমি মনে করি ওগুলো রোম্যান্স নয়। উনি যখন বলছেন মরণারে তুহু মম শ্যাম সমান, ওইটা হচ্ছে রোম্যান্স। তো আই এম ভেরি রোম্যান্টিক সেদিক থেকে দেখতে গেলে পরে। অ্যান্ড আমার মনে হয় যে চিটাগংয়ে যে আমি লাভ অ্যাঙ্গেলটা এনেছি, সেখানে আমার মনে হয়েছে যে যারা সমাজ সম্বন্ধে, সমাজকে ভালোবাসে, তাদের পার্সোনাল জীবনেও প্রেম থাকবে। এবং আমার মনে হয় যে এই জিনিসটা ল্যাটিন আমেরিকা খুব ভালো করে বুঝে গেছে, যেটা আমরা বুঝতে পারিনি। যদিও আমরা কৃষ্ণের দেশের লোক, কিন্তু আমরা কিন্তু সেখানে কোথাও একটা ওরা একটা এই রোম্যান্সটাকে কোনো কোনো জায়গায় আমরা মরাল একটা জায়গায় নিয়ে চলে ভীষণ আমরা বড় ওই এগেন বাইন্ডিংস এর মধ্যে ফেলে দেওয়া, অনেক বেশি শরীর সর্বস্ব করে দেওয়া, তার বাইরে গিয়ে আমরা ইউ হ্যাভ টু বিহেভ লাইক দিস, নর্মস তৈরি করে দেয়। এবং এটা আমার মনে হয় ইন্ডিয়ায় এসছে প্রাইমারিলি থ্রু ভিক্টোরিয়ান মোরালিটি। কথা বলা যেতে পারে, হ্যাঁ, সেটা নিয়ে একটা আলাদা এপিসোড হয়ে যাবে। আর আমরা অলমোস্ট আমাদের এই আড্ডার এই গল্পের সেশনের শেষের দিকে, একটা মানুষ যিনি পড়াশোনা করেছেন, তার হবিজ ছিল নানান রকম, একটা অন্যরকম হবিজ, রেলওয়ে টাইম টেবিল তৈরি করা, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট যে পড়াশোনা করতে ভালোবেসে জানার চেষ্টায় সে বড় হয়েছে, তারপরে তার রোম্যান্স, এবং এই প্রত্যেকটাই তো মানুষকে গ্রো করতে সাহায্য করে। আবার ট্র্যাজেডিও থাকে তাদের জীবনে, সেটাও মানুষকে গ্রো করতে সাহায্য করে, যেটা আমি বিশ্বাস করি। আমরা জানি আপনার দুই ছেলে, ঈশান এবং ফিফান, কারেক্ট, and there's a tragedy related there. Can you talk about it? চিটাগংয়ের শেষে মুভিটা শেষে একটা গান আছে। গানটা সবসময় প্ল্যান ছিল, তো ঈশান চলে যাওয়ার পরে সবাই was obviously very very affected. How old was he? He was 14 years old. Okay. তো সবাই ভীষণভাবে অ্যাফেক্টেড হয়ে যায়। প্রসূন যোশী সেই সময় গানটাকে লিখেছিলেন, এবং সেটাই বিকেম দ্য এন্ড সং।
সেই সময়টা একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে গেছি, মানে ইন আ সেন্স আই লস্ট এভরিথিং। ঈশান আমার ভীষণ কাছের লোক ছিল, মানে আমরা ছোটবেলা থেকে বড় ঈশান ছেলে। বড় ছেলে, ভীষণ কাছের ছিল। এখন বিপানও ভীষণই কাছের। আমরা যেটা করতাম, মানে এটা সেদিনও কিছুদিন আগে হলো, আমি ওদেরকে না রোববার দিন সকালে আবার সারাক্ষণই ওদের সঙ্গে থাকতাম, মানে বাড়ির সমস্ত কাজ থেকে শুরু করে ওদের সব একসঙ্গে আমরা করতাম। একটা জিনিস ছিল, রোববার দিন ওদেরকে নিয়ে গিয়ে আই হব বলে একটা দোকান আছে, সেখানে আমরা ব্রেকফাস্ট খেতাম, আর খেতে খেতে নানা রকম কথাবার্তা বলতাম। তুষারের সঙ্গে সেইখানে আমার কানেকশন ছিল। এবং একবার এরকম হয়েছিল যে আমরা উঠে চলে যাচ্ছি, তো পাশের বুথের থেকে লোকজন বলে, না যাবেন না যাবেন না যাবেন না, কি দারুণ কথাবার্তা হচ্ছে। ঈশানের সঙ্গে সেই কানেক্টটা ছিল। ঈশান যেমন ওনার মারা যাওয়ার আগে একটা হি রোট অ্যান আর্টিকেল, ইটস এ বিউটিফুল পিস ফর হিজ স্কুল। তো স্কুলে ওদেরকে তখন হিস্ট্রি একটা ছিল, সোভিয়েট হিস্ট্রি, অ্যান্ড হি রোট সামথিং ডিফেন্ডিং সোভিয়েটস। ইটস ভেরি ডিফিকাল্ট থিং আমেরিকায় বসে এটা করা। সেই জন্য ওকে প্রচুর পড়াশোনা করতে হয়েছে এবং সমস্ত রেফারেন্সেস দিতে হয়েছে। মারা যাওয়ার কিছুদিন আগে এটা হয়, এবং আমার মনে আছে রাত 3:30 পর্যন্ত জেগে ও করছেন। দেন 3:30-র সময় আমি জেগেছিলাম, আমি আর ঈশান জেগে আছি। হি সেড, বাবা আই এম সো টায়ার্ড, রেফারেন্সগুলো লিখে দেবে, টাইপ করে দেবে, টাইপ তারপর পরে আবার উঠে গিয়ে ঈশানের সঙ্গে আমার এইরকম একটা কানেকশন ছিল। ওই গানটা যখন লেখা হয়, obviously it was very difficult for me to take the song. কিন্তু সেই দিনই, হ্যাঁ, তখনই শঙ্কর এহসান লয়, শঙ্কর মহাদেবন ইমিডিয়েটলি বলেন যে না, গানটা তুমি গাইবে। সো দ্যাটস ডিফিকাল্ট টু থিঙ্ক। ওটা 2 lines and we will call it. ওকে, ওটা না করে আচ্ছা, মজার okay. কথা বলি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা দিয়ে তাহলে শেষ করি। আমি যেটা বলছিলাম, সেই সময়টা এত অদ্ভুত একটা সময় যে ঈশান চলে গেল, সোনালি আমাকে ছেড়ে চলে গেল, এবং সেই সময় বিভানকে আমার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। আই ওয়েন্ট থ্রু দ্যাট এন্টায়ার ফেজ কমপ্লিটলি অলোন। সো ইট ওয়াজ সেই সময় যারা আমাকে আমার সঙ্গে ছিলেন, আমি তাদেরকে স্যালিউট করি। মানে তারা না থাকলে পরে হয়তো, As I told you, it also helps World, you grow and এক্স্যাক্টলি। see the. তো ছোটবেলায় আমি এদের দুজনকে গান গিয়ে ঘুম পাড়াতাম। তো একটা গান ছিল, মানে অনেকগুলো গান ছিল, একটা ছিল হচ্ছে বিকেম সো উইয়ার্ডলি রেলেভেন্ট, সলিল চৌধুরী। ওই সেই ইফটার কথা বলেন, ইফটা, সলিল চৌধুরী, এরা ভীষণভাবে আমার এর মধ্যে আছে। তো এই গানটা ছিল, আপনারা সবাই জানেন, এই দুনিয়ায় ভাই সবই হয়, রাম ভুগছিল বড় সর্দি কাশিতে, আমি নিয়ে এলুম ধরে বদ্যি, তা সে ছোট এক ভুল চুকে শ্যামকেই দিল ঠুকে, শিবাদল কিছু রদ্দি, তার ফলা কি যে হলো, ধরফর করে যদু মারা গেল, তার ফলা কি যে হলো, ধরফর করে যদু মারা গেল, তাই শুনেই মধুর বউ সহসা হলো সদ্য বিধবা, এও সত্যি, সব সত্যি, সব সত্যি। দুনিয়ায় ভাই সবই হয়, সবই হয়, সব সত্যি, সব সত্যি। এইটা গিয়ে ওদেরকে গান ঘুম পাড়ানো হতো, মানে অদ্ভুত ব্যাপার। তো বহুদিন পরে যখন বিপান আমার ফেরত আসে এবং আমার সঙ্গে এই কোভিডের সময় অ্যাকচুয়ালি উই রিকানেক্ট ভেরি 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 বিগ ওয়ে। তো কিছুদিন পরে আমাকে বলছে, হঠাৎ করে বলছে, এই সব সত্যি গানটা করো না। He doesn't speak বাংলা ভেরি ওয়েল। তখন সব সত্যি গানটা তখন মনে পড়লো। তো তো এইগুলো হচ্ছে এখনো আমাদের কানেক্ট, যেগুলো থেকে যায়। তো ঈশানের সম্বন্ধে বলার অ্যাকচুয়ালি আমি কেন কথাটা উঠলাম, আমরা তো ট্র্যাজেডিকে সবসময় ভয় পাই, অ্যাভয়েড করে যাই, কিন্তু আমার ভীষণ ফিলসফিক্যালি মনে হয় সবটা মিলিয়ে আমাদের বড় হওয়া, আসলে কি জানেন, মানুষ তৈরি। আসলে কি জানেন, অ্যাকচুয়ালি দ্য ওয়ে আই লুক অ্যাট ইট, যে হিউম্যান সিভিলাইজেশন কিন্তু হিরোজ দিয়ে তৈরি হয়নি। এটা অ্যাকচুয়ালি একটা অদ্ভুত ব্যাপার। ছোট্ট 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 জিনিস, যে আমরা যে ধরুন 2 বছর বয়স পর্যন্ত একজন এপ, মানে একটা চিম্পাঞ্জি বা হিউম্যান বিং, কিন্তু প্রায় একই রকম প্রবলেম সলভিং অ্যাবিলিটি থাকে।
তারপরে হঠাৎ করে হিউম্যান বিংসরা অনেক বেশি প্রবলেম সলভিং এবিলিটি, আমি ইন্টেলিজেন্স না বলে প্রবলেম সলভিং এবিলিটি বলছি, চলে যায়। তার একটা কারণ হচ্ছে আমাদেরকে ছোট 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 করে জিনিস শেখানো হয়। পুরো সিভিলাইজেশনটা ইজ আ স্টোরি অফ স্মল স্টেপস টেকেন বাই বিলিয়ন্স অফ পিপল। সেইখানে ঈশানকে আমি মনে রাখি তো স্মল স্টেপস দ্যাট হি হ্যাজ টেকেন ইন হিজ লাইফ। সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং একজনকে মনে রাখার। থ্যাংক ইউ সো মাচ মিঠুদা। থ্যাংক ইউ। দারুণ লাগলো, দারুণ লাগলো। আমার মনে হয় আমরা অনেক কিছু জানলাম, অনেক নতুন কিছু জানলাম, এবং আমার ব্যক্তিগতভাবে আমার প্রচুর বিশ্বাসের জায়গায় আমি অনেকটা সাপোর্ট পেলাম। প্রথম কথা, ইউ কানেক্ট মি অ্যাজ আ দাদা, আমার থেকে জাস্ট বড়, যার কাছ থেকে আমি আজকে অনেক কিছু শিখলাম। অ্যান্ড অ্যাজ আ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন যে আপনি এসেছেন এবং এতটা সময় দিয়েছেন, এতটা মোটিভেট করেছেন, দিস ইজ জাস্ট আ স্মল থ্যাংক মেমোরি ইউ সো ফর মাচ। ইউ। থ্যাংক ইউ। মনে রাখবেন আমাদের, ইট ওয়াজ সাচ আ লাভলি জার্নি। আর আমরা অনেক বিষয় নিয়ে কথা বলতে পারি, নিশ্চয়ই। এই পরিধিটা তো খুব ছোট্ট, আমরা অনেক বিষয় নিয়ে, মানে আমার মনে হয় আগামী দিনে যদি কখনো সম্ভব হয়, আমরা তো ছুঁয়ে গেলাম অনেক কিছু ডিটেলসে যাওয়া যায়। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর দিস। না বলা কথায় এটাও রইল। নোয়ার গল্প জাহাজে শুনবেন এমনই অন্তরঙ্গ আর অকপট কথা, শোনাবেন আপনাদের পছন্দের মানুষ। কান রাখুন নোয়া গল্প জাহাজে, শুনতে থাকুন না বলা কথা, অকপট কথা।